আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতু উদ্বোধন ও ঢাকা সিলেট 6 লেনের ভিত্তি স্থাপন, আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হওয়ার আশা। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। মধ্যস্বত্বভোগের ওপর দায় চাপানো আর অহেতুক গ্রেফতারে বাজার নিয়ন্ত্রণ হয় না, দরকার উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলার ঘটনায় হত্যা মামলা, 25 জনের নাম উল্লেখ সহ 250 জনের বেশি আসামি। ডলফিন নিধনের ঘটনায় বিচার নিশ্চিতে সহায়তাকারীদের জন্য পুরস্কার ঘোষণা, বিপন্ন প্রাণী সংরক্ষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ প্রথম ম্যাচে বাংলাদেশের 172 রানের টার্গেটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, মুশফিক নাইমের 50। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর চিত্রকর্ম নিলামে বিক্রির খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এক শ্রেণীর মানুষ আছে যারা দেশের উন্নয়ন দেখে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অস্বাভাবিক পরিস্থিতি থাকলে তাদের কদর বাড়ে। বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট 6 লেন সড়কের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই সড়কগুলোর কারণে বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। প্রায় 1447 কোটি টাকা ব্যয়ে বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর নির্মাণ করা হয়েছে পায়রা সেতু। 1470 মিটার দীর্ঘ এ সেতুর ফলে বরিশাল কুয়াকাটার মধ্যে ফেরিমুক্ত চলাচল প্রতিষ্ঠা পাবে। তৃতীয় সমুদ্র বন্দর পায়রার সাথে রাজধানীর সড়ক নেটওয়ার্ক সৃষ্টি হবে। একই সঙ্গে পর্যটন শিল্পের প্রসার ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তি স্থাপন করেন ঢাকা সিলেট মহাসড়কে 6 লেন উন্নীতকরণ ও সিলেট তামাবিল 6 লেন উন্নীতকরণ প্রকল্প। কোনো রকম যানজট কোনো কিছু মোকাবেলা করতে হবে না, সরাসরি খুব দ্রুত সিলেট এবং সিলেট হয়ে তামাবিল পৌঁছাতে পারবে। আর ভবিষ্যতে স্ক্যাপ যে এশিয়ান হাইওয়ে নির্মাণ করছে, তার সঙ্গে আমরা অর্থাৎ আন্তর্জাতিক সড়ক যোগাযোগের সাথে আমরা সংযুক্ত হতে পারবো। বরিশাল বিভাগে শুধু রাস্তাই আমরা করি নেই, সেখানে এখন আমাদের ক্যান্টনমেন্ট নির্মাণ হয়েছে, একটি নৌঘাঁটি হচ্ছে, বিমান ঘাঁটি হচ্ছে, সেই সাথে সাথে কোস্টগার্ডের সেখানে ট্রেনিং ইনস্টিটিউট এবং কোস্টগার্ড ঘাঁটি সেখানে করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আমরা বীজ গবেষণা কেন্দ্র করেছি গলাচিপায়। ওই অঞ্চলে কিচ্ছু ছিল না, আমরা যেমন একটার পর একটা রাস্তাঘাট যেমন করে গেছি, সেই সাথে সাথে বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নতি হয়, তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী বলেন, এ দেশে যে উন্নয়ন হয়েছে তা একমাত্র আওয়ামী লীগ সরকারের সময়ই, তারপরও অনেকেই উন্নয়ন দেখে না। এর মাঝে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কি চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে, সেই জন্য তাদের একটা সবসময় তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। এই ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
পরে সিলেট ও বরিশাল অঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাপক কর্মসূচি নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মধ্যস্বত্বভোগীর ঘাড়ে দায় চাপানো আর 2-4 ব্যবসায়ী আটকের মতো লোক দেখানো পদক্ষেপ সরকারের বন্ধ করা উচিত। বাণিজ্য মন্ত্রীর উপস্থিতিতে এই মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বড় কোম্পানির স্বার্থে যেন শুল্কে পরিবর্তন না করা হয় সেই পরামর্শ তার। বাণিজ্য মন্ত্রী অবশ্য স্বীকার করেছেন পরিসংখ্যান বিভ্রাটে পড়ে ভোগান্তি হচ্ছে তার। আর কৃষি মন্ত্রী বললেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর এখন বড় চ্যালেঞ্জ অপুষ্টি কমানো। রিজভি নিউজের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কৃষির অর্জন নিয়ে হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী আলোচনার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মূল প্রবন্ধে চাল উৎপাদনে বাংলাদেশের সাফল্যগাথা তুলে ধরেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। বণিক বার্তা এবং কৃষি সাংবাদিক ফোরামে যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী। বাজার নিয়ন্ত্রণে সরকারের ভুলভাল নীতি সমালোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। যখনই পেঁয়াজের দাম বেড়ে গেল, ধরো এই ব্যবসায়ীরা এটা বাড়াচ্ছে, চকবাজার যাও ওখানে দৌড়াও। আসলে ঘাটতি থেকে এটা যে আমার বলবো, কৃষিতে পণ্যমূল্য যখন বাড়তি থাকবে একমাত্র দ্বারা মনে করছে এটা অবশ্যই ঘাটতি আছে, তা না বাড়া আর কোনো কারণ নাই। এখানে মধ্যস্বত্ব কোনো ব্যাপারই না। ঢাকা শহরে একটা কত জরিমানা করতে পারেননি। বাজারকে বাজার মতো কাজ করতে দিন। দাম বাড়লে আপনি কি করবেন? ইম্পোর্ট করেন। ইম্পোর্ট ঠেকায় রাখবো। কেন ঠেকায় রাখবো? যে না আমাদের উৎপাদক আরে যখন উৎপাদন হয় তখন তার আমদানি করছেন না, যখন পিক পিরিয়ড উৎপাদন থাকে না তখন না আমদানি করছেন। পরিসংখ্যান ব্যুরোকে তোতা পাখি বানিয়ে রাখার কুফল উৎপাদন এবং চাহিদার বাস্তবতা বর্জিত তথ্য। আমরা বলি আমাদের পেঁয়াজের ডিমান্ড হলো দেশে 28 লক্ষ টন, আবার পরিসংখ্যান আসে আমাদের এবারে পেঁয়াজের প্রোডাকশন হয়েছে 32 লক্ষ টন। তো তাহলে ওই যখনই আমাদের ট্রাক আটকা পড়ে যায় 3 দিন 5 দিন 7 দিন বর্ডারে, তখন পেঁয়াজের দাম 10 টাকা 20 টাকা বেড়ে যায়। তো যখন বেড়ে যায় তখন বলে যে এটা সিন্ডিকেটের দোষ। পেঁয়াজের জ্বালাতেই আমি অস্থির হয়ে গেছি বাণিজ্যমন্ত্রী হিসাবে। আমাদের দেশের পরিসংখ্যানেরও কিন্তু বিশাল ঝামেলা রয়েছে, যে আমরা কাগজে পাই, বাস্তবতা কি তা জানি না। বিরূপ পরিস্থিতি মোকাবেলায় কৃষি গবেষণায় বরাদ্দ এবং নীতি সহায়তা বাড়বে, জানান কৃষিমন্ত্রী। কৃষিতে শুধু স্বয়ংসম্পূর্ণই হব না, আন্তর্জাতিক বিশ্বেও আমাদের একটা বিরাট অবদান থাকবে। জোর করে বাজার নিয়ন্ত্রণ না করে বরং বিচক্ষণতার সাথে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা গেলেই ভোক্তাকে স্বস্তি দেওয়া সম্ভব, মত দেন আলোচকরা। রিজভি নিউজ, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় হামলার 2 দিন পর উখিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। 25 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো 2 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছেন নিহত রোহিঙ্গা আজিজুল হকের পিতা নুরুল ইসলাম। কক্সবাজার 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ শিহাব কায়সার খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 22 অক্টোবর হামলা ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে মুজিবুর রহমানকে আটক করেন। ওই সময় একটি দেশি 1 শুটার গান, 6 রাউন্ড তাজা গুলি এবং একটি ছুরি উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় হামলার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 5 জন মামলার এজাহারভুক্ত আসামি এবং 5 জন সন্দেহভাজন। দেশে একদিনে ব্যবধানে করোনায় মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থাকলেও আক্রান্ত শনাক্ত এবং শনাক্তের হার কমেছে। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,823। এদিন 275 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 1.49%। মোট আক্রান্ত 15,67,692 জন, সুস্থ হয়েছেন 386 জন। মোট সুস্থ 15,31,327 জন। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ এই 5 বিভাগে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি। দেশের করোনা পরিস্থিতিকে স্বস্তিদায়ক উল্লেখ করে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 7 দিনে শনাক্ত হয়েছেন 2243 জন রোগী, সেটিও পূর্ববর্তী সপ্তাহের তুলনায় প্রায় 32% কম। গত 7 দিনে যে মৃত্যুর সংখ্যাটি আমরা দেখেছি, প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, সেই মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী সপ্তাহের চাইতে প্রায় 21% কম। সামগ্রিকভাবে গত 1 মাসে সংক্রমণের হার ক্রমাগত নিম্নমুখী হয়েছে এবং সেটি এখনো অব্যাহত আছে।
ডলফিন হত্যাকারীকে বিচারের আওতায় আনতে সহায়তাকারী বন কর্মীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। আন্তর্জাতিক মিঠা পানি ডলফিন দিবসের আলোচনায় বিপন্ন প্রাণী সংরক্ষণের গুরুত্ব পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন আলোচকরা। শমিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়ে বিপন্ন জলজ প্রাণী ডলফিন। একসময় দেশের প্রায় সব নদীতে মিঠা পানির ডলফিন বা গাঙ্গেয় শুষ্ক থাকলেও এখন তা হুমকির মুখে। জলজ প্রাণীটি রক্ষায় 2018 সাল থেকে দেশের 10টি অঞ্চলকে সংরক্ষিত ঘোষণা করে সরকার। আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে বন বিভাগের আলোচনায় প্রাণীটি রক্ষায় ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ বলছেন গবেষকরা। আমরা অনেক পলিসি ডকুমেন্ট তৈরি করছি, আমরা প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করছি, কিন্তু সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একটি দুর্বলতা আছে, স্ট্রেংথটাও কিন্তু সেখানেই লুকিয়ে আছে। আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু ডলফিন সংরক্ষণ জোরদার করা যায়। 10টি রক্ষিত এলাকা রয়েছে আসলে, 6টি সুন্দরবনে, 3টি পাবনা এলাকা, আর একটা ম্যারিন প্রোটেক্টেড বেশ বড় এলাকা আমরা একটু পরে দেখব। টোটাল হচ্ছে আমাদের 1,78,875 হেক্টর সারা বাংলাদেশে, যদি ম্যারিন প্রোটেক্টেড এরিয়াকে আমরা এর সাথে ভেতরে নিয়ে আসি। পাঠ্যসূচিতে বিপন্ন প্রাণী রক্ষার গুরুত্ব যুক্ত করার প্রস্তাব দেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। আমাদের পাঠ্যসূচিতেও যদি অন্তর্ভুক্ত করা যায় এই ডলফিন এবং অন্যান্য প্রাণী কেন আমাদের রক্ষা করতে হবে, এবং সেটাও যদি আমরা বন বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেই, তাহলেও কিন্তু এটা কিন্তু খুব একটা সহায়ক ভূমিকা পালন করবে। আসলে ছোটবেলার থেকেই যখন আমরা আমাদের বাচ্চাদের নানা বিষয়ে শিক্ষা দেব, তখনই কিন্তু তারা সচেতন হবে এবং ভবিষ্যতে তারা কিন্তু নানা ধরনের বিরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং বড়দেরও কিন্তু তারা সচেতন করবে। জেলেদের প্রশিক্ষণের কথা বলছিলাম, প্রশিক্ষণ দিয়ে বোঝাতে হবে যে কেন এটাকে ছেড়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। 2020 বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক, সেখানে বলা হচ্ছে এখন 30% কনজারভেশন এরিয়া বাই 2030। এটি বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় একটা বলবো যে পলিসি ডিরেকশন যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। IUCN is ready to support Bangladesh government on this. ডলফিনকে জাতীয় জলজ স্তন্যপায়ী প্রাণী ঘোষণার প্রস্তাব দিয়েছে বন বিভাগ। ডলফিনকে জাতীয় জলজ স্তন্যপায়ী প্রাণী হিসাবে ঘোষণা করার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন্যপ্রাণী বিষয়ক তথ্য আমরা প্রতিদিন পেয়ে থাকি, কিন্তু আমাদের যে সীমাবদ্ধতা আছে, সীমিত জনবল এবং আমাদের যে লজিস্টিক আছে, সেটা দিয়ে এর সবটাই অ্যাড্রেস করা সম্ভব নয়। 70% যে ডলফিন ডেথ হচ্ছে আমাদের দেশে, তার মূল কারণ হচ্ছে আমাদের এই জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে। সুতরাং আমাদের মূল টার্গেট আমরা নির্ধারণ করেছি জেলেদেরকে সচেতন করা, তাদেরকে অল্টারনেটিভ লাইভলিহুড দেওয়া। আমরা দিয়েছি, আমরা সচেতন করেছি। জীববৈচিত্র্যের ক্ষেত্রে আমাদের অনেক কিছু করা আছে। জনাব মজুমদার বলেছেন যে কারিকুলামে এটা ঢোকানো, এবং আমি মনে করি সকল স্তরের কারিকুলামে থাকা দরকার। এটার সাথে আপডেট যেটা হবে, একজন ব্যাচেলার্স ডিগ্রি করার সময়ও তাকে পরিবেশ করতে হবে, এবং এই ক্ষেত্রে বাধ্যতামূলক করার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো বাধা থাকবে কারণ। ওয়াইল্ড লাইফ এবং বায়োডাইভার্সিটির যে বিষয়গুলো আছে, আপনারা যদি অর্গানাইজড কোনো লেখা প্রস্তাব আকারে পাঠান, আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং যারা এই কারিকুলাম ঠিক করে তাদের কাছে আমরা এটা উপস্থাপন করবো এবং যৌক্তিকতা ব্যাখ্যা করব। পাঠ্যক্রম পরিবর্তনের সময় আসছে। আমরা আমাদের প্রয়োজনটুকু আমাদের সন্তানদের, আগামী প্রজন্মকে আমরা শিক্ষা দিতে চাই। মিঠা পানির ডলফিন রক্ষায় নতুন করে গবেষণার নির্দেশ দেন পরিবেশ মন্ত্রী। দেশের বেশিরভাগ মানুষই মাছের উপর নির্ভরশীল, তা সেই মাছকে সুরক্ষিত রাখতে গেলে আমার মনে হয় ডলফিনকেও সুরক্ষিত রাখতে হবে, কারণ ডলফিনের উপস্থিতি প্রমাণ করে যে মৎস্য সম্পদ সেই অঞ্চলে কতটুকু আছে কিংবা কতটুকু নেই। ডলফিনকে যদি হত্যা করে তারপরে মারে, তাকে জেল দেওয়া হবে, 3 বছরের জেল দিতে পারবে, 3 লক্ষ টাকা জরিমানা করা হবে। এই জেল জরিমানার সাথে সাথে যারা এই ডলফিন হত্যাকারীকে ধরবে বা চিহ্নিত করবে, আইনের আওতায় নিয়ে আসবে, আমার বনের কর্মকর্তা বা কর্মচারী যারা উদ্যোগী হবে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি ঘোষণা করতে চাই। তাদেরকে আমরা পুরস্কৃত করব, অবশ্যই তাদেরকে পুরস্কৃত করা দরকার, তাহলে পরেই আমরা এগুলোকে বাস্তবায়ন করতে পারব। অন্য বিপন্ন প্রাণী সুরক্ষায়ও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে চার্টার্ড লাইফ আই স্পোর্টস।
টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার্ড লাইভ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন মিশু চৌধুরী। যাচ্ছে তার কাছে। মিশু। তাসমিন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চার্টার্ড লাইভ আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ বাংলাদেশের মিশন শুরু হলো আজ থেকে। আমাদের আজকের আয়োজনের পুরোটাই বিশ্বকাপ নিয়ে। শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আপডেট। টি-20 বিশ্বকাপে সুপার 12-এর প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া 172 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শারজায় টস হেরেও শুরুতেই দুর্দান্ত ব্যাটিং টাইগারদের, যদিও অলরাউন্ডার সাকিব 2 বাউন্ডারিতে থামেন মাত্র। শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 138 রান। খারাপ সময় কাটিয়ে ব্যাটিংয়ের স্বরূপে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো পেয়েছেন 50-র দেখা। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোহাম্মদ নাইম শেখ। এতেই শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারে টিম টাইগার্স। টাইগারদের ব্যাটিং হাইলাইটস সাদি মাহমুদের রিপোর্টে। টি-20 বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেট বাংলাদেশের সাকিব আল হাসানের। গত ম্যাচেই তিনি পাকিস্তানের শহীদ আফ্রিদির বাংলাদেশের ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের উত্থানের পেছনের অন্যতম কারিগর এই কিপার ব্যাটসম্যান। 16 বছরের ক্যারিয়ারে তার বড় অর্জন। তিনি বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার। নিয়মের বাইরে মুশফিক কিছুই করেন না বলেও খ্যাতি আছে তার। চলুন দেখে আসি টি-20 বিশ্বকাপ উপলক্ষে মুশফিকুর রহিমকে নিয়ে আইসিসির স্পেশাল ডকুমেন্টারি। ম্যাচ না থাকলেও মিরপুরের মাঠে সবার আগে কাকে দেখা যায়? এটা গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী আর সতীর্থরা নির্দ্বিধায় বলে দেন একজনের নাম। তিনি মুশফিকুর রহিম, বাংলাদেশ দলের সিনিয়র প্লেয়ার। টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার, ভক্ত সমর্থক সবার কাছে ভরসার নাম মুশি। এবছর মে মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন এই কিপার ব্যাটসম্যান। প্রচলিত আছে নিয়মের বাইরে কিছুই করেন না মুশফিক। মেইন থিং অ্যাবাউট হিম, হি ইজ ভেরি ডিসিপ্লিনড অ্যাবাউট এভরিথিং, from his diet to gym, his training off the field and on the field. He is very disciplined about his work. He really knows what he needs to do when, and he is a very workaholic. He works really hard. I think probably one of the most hard-working cricketer I've ever seen in my life. মুশির ডেডিকেশন নিয়ে দলের হেড কোচও মাঝে মাঝে অবাক হন। এ নিয়ে প্রশংসা করেছেন বিভিন্ন সময়। Been around for a long time, busy player, gutsy, works hard for every single run he gets. In terms of professionalism and in terms of work ethic and training, I don't think I've worked with a player who is more focused on his preparation, his all-round fitness, his all-round routines than Mushfiq. তরুণদের কাছে মুশফিক একজন আইডল। Are one of defendable our team. So he's really hard worker, and when he bat, same goes for Mushi, Sakib, Riyad also. So they are when batting is we think is now we are in good position. বাংলাদেশের প্রসঙ্গ আসলে মুশফিকের প্রশংসা করেন বিশ্বসেরা ক্রিকেটাররাও। তামান্না তানসিনা, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল চার্টার্ড লাইভ আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে তাসমিনের কাছে। মিশু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সম্পাদক ফোরাম নেতাদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, কুমিল্লা, রংপুর, নাসির নগর সহ বিভিন্ন স্থানে যে হামলা আর সহিংসতার ঘটনা ঘটে এর পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে। মন্ত্রী বলেন, ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর দায় সম্পর্কে জানিয়ে শীঘ্রই ফেসবুক কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হবে বলে জানান তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। পরে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি জানাতুল বাকিয়া কেকার বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থা বইটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। কুমিল্লার যে ঘটনা, সেটি যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড না হতো তাহলে এই ঘটনা বিস্তৃত হয়ে সারা দেশে এই পরিস্থিতি তৈরি হতো। এবং রংপুরের পীরগঞ্জের ঘটনাও কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে। কন্টিনেন্টাল ইউরোপের কথা বলছি। ৮০% মানুষ মনে করে সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে গণতন্ত্রের জন্য হুমকি, সমাজের স্থিতি শান্তির জন্য হুমকি।
তা আমি মনে করি এই সমস্ত যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে এটির দায় সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না। এর সাথে সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে তুরস্কে পশ্চিমা 10 দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান, ওসমান কাভালার মুক্তি চাওয়ায় কড়া পদক্ষেপ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রায় 2 মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রোববার দুপুর 3:30টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 72 বছর। সোমবার ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েকদিন আগে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক কিছু জটিলতা থাকায় সেপ্টেম্বরের প্রথম দিকে অভিনেতা মাহমুদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তাকে আইসিইউতে রাখতে হয়। শৈশব থেকেই সাংস্কৃতিক সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ সাজ্জাদ। পরে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। খান আতাউর রহমানের ঝড়ের পাখি, আপন পর সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন মাহমুদ সাজ্জাদ। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে কাজের 48% শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন 2024 সালে উৎপাদনে যেতে পারবে প্রতিষ্ঠানটি। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে 2014 সালে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। গভীর সমুদ্র বন্দরের জেটি নির্মাণের কাজ শেষের পথে। এরই মধ্যে জেটিতে ভিড়েছে 3টি বিদেশি জাহাজ। গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের এবং পোর্ট ফ্যাসিলিটি মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের জন্য অনেক বড় অবদান রাখছে, যা দেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2025 সালে গভীর সমুদ্র বন্দর পূর্ণাঙ্গ বাণিজ্যিকভাবে চালু হবে। এই প্রকল্প শুধু এলাকা নয়, গোটা দেশের জন্যই গৌরবের, বলছেন স্থানীয়রা। বাড়িতে আমি 2-3 দিন আগে গিয়েছি, সেখানে আমি যতটুকু জানতে পেরেছি 48% গ্রাউন্ড ওয়ার্ক সেটা হয়েছে। পিছিয়ে থাকা মহেশখালী এসব উন্নয়ন কাজের মাধ্যমে নতুনভাবে জেগে উঠেছে। গভীর সমুদ্র বন্দর, পাওয়ার হাব, এলএনজি স্টেশন, এসপিএম প্রকল্প, অর্থনৈতিক অঞ্চল, অনেকসংখ্য পরিকল্পনা নিয়ে মহেশখালী এগিয়ে যাচ্ছে। প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এসে দেখলাম এই প্রজেক্টগুলো যে শুরু হয়েছে এগুলো সন্তোষজনকভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা বিস্তারিতভাবে তাদের সুবিধার কথা অসুবিধার কথা শুনে গিয়েছি। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে পর্যটন নগরী কক্সবাজার। এগিয়ে চলছে মাতারবাড়ির কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এই প্রকল্পের কাজ শেষ হলে এলাকার দৃশ্য পাল্টে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে 10 পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মানবপ্রেমী হিসেবে পরিচিত কারাবন্দী ওসমান কাভালার মুক্তির দাবি তোলায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিলেন তিনি। ওই 10টি দেশ হচ্ছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। 18 অক্টোবর যৌথ বিবৃতিতে কাভালার মুক্তি চেয়ে তুরস্ক সরকারকে আহ্বান জানিয়েছিলেন আঙ্কারা। এই দেশগুলোর রাষ্ট্রদূতরা এর পরপরই ওই রাষ্ট্রদূতদের উপর ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। কিং
কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর 11টি শিল্পকর্ম নিলামে প্রায় 11 কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছে। শিল্পকর্মগুলো 2 দশকেরও বেশি সময় ধরে লাস ভেগাসের বেলাজিও হোটেলের পিকাসো রেস্তোরাঁয় প্রদর্শিত হচ্ছিল। বিক্রি হওয়া 11টি শিল্পকর্মের মধ্যে 9টি চিত্রকর্ম এবং 2টি সেরামিক শিল্পকর্ম রয়েছে। এর মধ্যে 1938 সালে আঁকা উইমেন ইন আ রেড অরেঞ্জ রেবেট চিত্রকর্মটি সর্বোচ্চ 3.5 কোটি ডলারে বিক্রি হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তার সব শিল্পকর্ম সংগ্রহ এবং বৈচিত্র্যময় উপস্থাপনের কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। 25 অক্টোবর পিকাসোর 140তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই নিলাম অনুষ্ঠিত হয়। এবারে কৃষি সংবাদ। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে ইলিশ শিকার এবং বেচা কেনা চলছে। জাজিরার পাইনপাড়া থেকে গোসাইরহাট উপজেলায় খুনের চর পর্যন্ত পদ্মা এবং মেঘনায় 70 কিলোমিটার অভয়াশ্রম এলাকার নদীর পাড় ঘেঁষে চরাঞ্চলে কমপক্ষে 30টি স্থানে ইলিশ বিক্রি চলছে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। আর একদিন পরেই মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবারের মৌসুমে কম ইলিশ ধরা পড়লেও থেমে নেই ইলিশ শিকার ও বেচাকেনা। জেলেরা বলছে অপর্যাপ্ত সরকারি সহায়তা, ঋণের বোঝা ও পাওনাদারদের পাওনা পরিশোধ করতেই জেল জরিমানা উপেক্ষা করে তারা নদীতে মাছ ধরতে নেমেছে। 20 কেজি চাল দেয় তো হয় না আমাকে। আমরা অভাবে আছি, পেটের অভাবে, গরিব মানুষ, কাজ কাম করে আমার খাওয়া লাগে। পুলিশে দৌড়ায়, ফিশার উঠপে দৌড়ায়, এই যে ট্রলার ফুটা করে চাল চালায় দেয়, এমনি আগে তো দেয় না। কিছু হাতুড়ি মানুষের কারণেই এই মাছ ধরাগুলো বন্ধ হচ্ছে না। মৎস্য বিভাগ বলছে কঠোর নজরদারি সত্ত্বেও জেলেরা গোপনে নদীতে জাল ফেলছে। মা ইলিশ রক্ষা অভিযান শরীয়তপুর জেলায় খুব জোরালোভাবে বাস্তবায়িত হচ্ছে। এই মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় বিজিএফ কার্যক্রম চলমান আছে। আমাদের এই কার্যক্রম 25 অক্টোবর পর্যন্ত জোরালোভাবে পরিচালিত হবে। অভিযান শুরু হওয়ার প্রথম থেকেই আমরা সমস্ত আড়ত এবং বরফ কলগুলোকে বন্ধ রেখেছি এবং যেখানে যেখানে মাছ বিক্রির খবর আমরা পাচ্ছি সেখানে গিয়ে আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদেরকে জেল জরিমানার আওতায় নিয়ে আসছি। জেলায় 4 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত 15 দিনে 134 অভিযান পরিচালনার মাধ্যমে 322 জন জেলেকে দণ্ডিত করা হয়েছে। জব্দ করা হয়েছে 22.5 লাখ মিটার কারেন্ট জাল ও 767 কেজি মা ইলিশ। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আঠারো ঘন্টার ব্যবধানে নীলফামারীর ডিমলায় 6টি এবং জলঢাকার 2টি ইউনিয়নে তিস্তার ভাঙনে হাজারো বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে হাজারো পরিবার। স্থানীয় প্রশাসন বলছে এতে প্রায় 100 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। ছায়াঘেরা বসতভিটা, ফসলি জমি, গবাদি পশু আর সন্তানদের নিয়ে সুখ দুঃখের সংসার ছিল 2 দিন আগেও। গত মঙ্গলবার হঠাৎ করে উজানে পানি ছেড়ে দেয় ভারত। কিছু বুঝে ওঠার আগেই ঢলে বন্যায় কবলিত হয়ে পড়ে নীলফামারীর ডিমলা ও জলঢাকার 8টি ইউনিয়ন। একদিনের কম সময়ে পানি নেমে গেলেও বিশুদ্ধ পানি ও খাবার সহ নানামুখী সংকটে হাজারো পরিবার। কিছু নাই, সব ভেসে গেছে, ঘর দুয়ার ভাঙে আইলে আছে, কিছু ভাই করতে পারেনি। হাঁস মুরগি যা আছে সব ভাসি গেছে। আমরা এখনো সকাল থেকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা পাই নাই, আমার খুব কষ্ট। আকাশের নিচে আসি বসি, এখনো তাবু আমরা পাই নাই এবং খাওয়া আমাদের খুবই অবস্থা খারাপ। খাওয়ার সমস্যা, লিফটিনের সমস্যা, পানি অতিরিক্ত ঘর। হাঁস মুরগি গরু ছাগল অনেক কিছুই ছিল, এখন আপাতত কিছুই নাই, 4টে হাত পাও ছাড়া। বাদে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত আর পানিবন্দী পরিবারদের আর্থিক ও খাদ্য সহায়তার আহ্বান জনপ্রতিনিধিদের। খাবারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেটি আসলে পর্যাপ্ত পরিমাণ নয় এবং এই অঞ্চলের মানুষগুলো যে পরিমাণ ক্ষতি হয়েছে এদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি। পানি নেমে গেলে বাঁধ সংস্কার শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীতে হঠাৎ করে বিপদসীমা 70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে আমাদের ফ্লাড বাইপাস ভেঙে আমাদের ব্যারেজটা রক্ষা করতে পেরেছি, কিন্তু কিছু কিছু স্থাপনা ভেঙে গেছে। তিস্তার আকস্মিক ভাঙনে ভিটেমাটি হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আনোয়ারুল আলম প্রধান, নীলফামারী,
চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সমুদ্র সম্পদকে ব্যবহার করে অন্য ব্যবসার চেয়ে তুলনামূলক বেশি আয় করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের ইকোনমির সম্ভাবনা এবং করণীয় নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর কর্মশালায় মূল প্রবন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগাতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। আলোচকরা বলেন, ব্লু ইকোনমি কেবল সমুদ্র সম্পদ নয়, সমুদ্র উপকূলকেও বিবেচনায় নিতে হবে। প্রধান অতিথি প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সমুদ্র সম্পদ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমাদের ব্লু ইকোনমিরও কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাল্লাহ আমরা ক্রস করতে পারবো। আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা কিন্তু এই সেক্টরগুলিতে আপনারা কিন্তু দেখেন কিভাবে এখানে কি পোটেনশিয়াল আছে টু ইনভেস্ট। আবারও নিচ্ছি অশোক লীলা নিফাদ অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ। মেসি রামোসের বিদায়ের পর প্রথম মহারণে মুখোমুখি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। ফিরে এলাম সবশেষ আয়োজনগুলো নিয়ে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য সরকার চায় বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। সাভারের আশুলিয়ায় কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে তিনি আরো বলেন, সম্প্রতি সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মণ্ডপ এবং বাড়িঘরে হামলায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় যুক্তরাজ্য খুশি। বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা এবং পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরো ভালো হবে। সেই সময় তার সাথে ছিলেন স্ত্রী তেরেসা এলবার, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিইও নাভেদ হোসেন এবং অন্যরা। We're very strong supporters of freedom of religion and belief all over the world, and we very much support people in Bangladesh who stand for freedom of religion and belief. So clearly the recent events in Bangladesh have been distressing, we've all seen that, but we very much support everyone in Bangladesh who is helping to build communal harmony and who is standing clearly for the freedom of religion and belief in this country as we do everywhere in the world. বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিসিএমএ এর প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান এবং প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলমগীর কবির। সভায় মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ, প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন। এবারে ইলেকট্রিক রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। বিশ্বকাপের শুরুতেই ভারত পাকিস্তান দ্বৈরথ। আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে দুই দল। দুবাই রোববার রাউন্ড অফ 12 এ গ্রুপ টুর ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই জনপ্রিয় দল ভারত ও পাকিস্তান। ক্রিকেট দুনিয়ার ক্লাশ অফ টাইটান্স নামে পরিচিত ভারত পাকিস্তানের মধ্যে ওয়ানডে এবং টি20 বিশ্বকাপের ম্যাচে বরাবরই ফেভারিট ভারত। 2007-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত, পরের আসর অর্থাৎ 2009-এর চ্যাম্পিয়ন পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী টি20 বিশ্বকাপে এখন পর্যন্ত দু দলের 5 হেড টু হেডের সব কটিতে জিতেছে ভারত, তবে গত এক দশকে জয়ের শতকরা হারে দুই দলই আছে কাছাকাছি অবস্থানে। পাকিস্তান দল দুবাই ক্রিকেট একাডেমি মাঠে নতুন ব্যাটিং কোচ এবং অস্ট্রেলিয়ান লিজেন্ড ম্যাথু হেইডেনের অধীনে প্রস্তুতি শেষ করেছে। করোনাকালে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। গ্যালারিতে দর্শকের একাংশের প্রবেশের অনুমতি থাকায় এরই মধ্যে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। চলছে টি20 বিশ্বকাপ, কোন ম্যাচকে জিতবে তা নিয়েও চিন্তার অন্ত নেই ভক্তদের। পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মির জানিয়েছেন, কোন 11 জনকে নিয়ে খেললে তার দেশ ভালো করবে। Only thing that
is a bit of concern would be the fast bowling at death overs, because Haris Rauf has not been able to bowl the way he has been. So the only other option in the 11 that Pakistan has already played would be Mohammad Wasim, or if they want to add another spinner, that would be Nawaz. But if I'm going against India, I think they should definitely use Hafiz with the new ball more. So 3 spinners in Shadab, Imad Wasim and Hafiz, and then the fast bowlers Hassan Ali and Shaheen. And the batting order remains, the batting remains the same. Babar, Rizwan, Fakhr at number 3, he's doing well. Then Hafiz and the experience of Malik, then Asif. So yeah, that would be almost the same that they have done at the moment, the way both are playing in the last 1.5 years. For consistency, I would go with Babar still, because he's got a very good technique even on in tough conditions. So in that way, I will go with Babar. But there's another player I want to add for the T20, that will be Fakhr, because I think batting at number 3, he can score a lot of runs for Pakistan. এবারে বাংলাদেশের স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। ইউরোপীয় ফুটবলে আজ রাতে কয়েকটি হাই ভোল্টেজ ম্যাচ আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। ওদিকে সব হিসাব ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এল ক্লাসিকো। মৌসুমের প্রথম এল ক্লাসিকো এটি। স্প্যানিশ লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বার্সার মাঠ ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলা শুরু হবে। রিয়াল থেকে রোনাল্ডো আগেই বিদায় নিয়েছেন। সবচেয়ে বেশি এল ক্লাসিকো খেলা 2 তারকা লিওনেল মেসি এবং সার্জিও রামোসও স্পেন ছেড়েছেন। এবার প্রায় তারকা শূন্য এল ক্লাসিকো হবে, তাই ক্লাসিকো দেখার সুযোগ নেই তেমন। আগের মতো জৌলুসও নেই, নামের মধ্যেই ঐতিহ্য ধরে রেখেছে ম্যাচটি। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতু উদ্বোধন ও ঢাকা সিলেট 6 লেনের ভিত্তি স্থাপন আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হওয়ার আশা। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। মধ্যস্বত্ব ভোগের ওপর দায় চাপানো আর অহেতুক গ্রেফতারে বাজার নিয়ন্ত্রণ হয় না, দরকার উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলার ঘটনায় হত্যা মামলা, 25 জনের নাম উল্লেখ সহ 250 জনের বেশি আসামি। ডলফিন নিধনের ঘটনায় বিচার নিশ্চিতে সহায়তাকারীদের জন্য পুরস্কার ঘোষণা, বিপন্ন প্রাণী সংরক্ষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি। এবং সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার 5 উইকেটের জয়, টি-20 বিশ্বকাপের সাকিবের সর্বোচ্চ উইকেট।